চলুন আজ কথা বলা যাক টি হার্ভ একারের অসাধারণ একটা বই সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড নিয়ে। আজ আমরা আর্থিক সাফল্যের পেছনের সেই সব লুকানো কারণগুলো খুঁজে বের করব যা সাধারণত আমাদের কোথাও শেখানো হয় না। তো শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে কেন কিছু মানুষ সহজেই ধনী হয়ে যায় আর অন্যদের জীবনটা শুধু সংগ্রাম করেই কেটে যায়? একই সুযোগ, একই শিক্ষা পাওয়ার পরও ফলাফলে এত তফাৎ কেন হয়? ব্যাপারটা বেশ হতাশাজনক, তাই না? কিন্তু এর উত্তরটা হয়তো আমরা যা ভাবি তার চেয়েও অনেক সহজ। বইটার মূল কথাটাই হলো এটা। আসলে ব্যাপারটা আমাদের জ্ঞান বা কাজের উপর ততটা নির্ভর করে না। আসল খেলাটা হলো আমাদের মনের ভেতরে থাকা এক ধরনের ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্টের। এই ব্লুপ্রিন্টই কিন্তু ঠিক করে দেয় আমাদের আর্থিক ভাগ্য কি হবে। আমরা ধনী হব, মধ্যবিত্ত থাকব, নাকি সারা জীবন কষ্ট করব। তো এই যে ফিনান্সিয়াল ব্লুপ্রিন্টের কথা বলা হচ্ছে, লেখক টি হার্ভ একার এটা খুঁজে পেলেন কিভাবে? মজার ব্যাপার হলো এই ধারণাটা কিন্তু কোনো বই পড়ে বা গবেষণা করে আসেনি। এটা এসেছে তার নিজের জীবন থেকে, তার নিজের সংগ্রাম আর ব্যর্থতার গল্প থেকে। শুরুর দিকে একারের জীবনেও কিন্তু পোটেনশিয়ালের কোনো কমতি ছিল না। মানে যা যা করা দরকার সবই করেছেন। প্রচুর বই পড়া, সেমিনারে যাওয়া, এমনকি বেশ কয়েকটা ব্যবসাও শুরু করেছিলেন। কিন্তু ফলাফল যা ভাবা হয়েছিল তার ঠিক উল্টো। অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। তিনি মজা করে একটা কথা বলতেন যে তার নাকি লকনেস মনস্টার ডিজিজ হয়েছে। মানে লাভের কথা শুধু শুনেই গেছেন, চোখে দেখেননি কখন। কিন্তু জানেন তো, অনেক সময়ে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে সবচেয়ে খারাপ সময়েই। একেরার সাথেও ঠিক তাই হয়েছিল। এমন একটা ঘটনা ঘটল যা তাকে একেবারে শূন্য থেকে মিলিয়নিয়ার হওয়ার রাস্তা দেখিয়ে দিল। শুধু একবার ভাবুন তো অবস্থাটা। নিজের সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারের মতো আবার বাবা মায়ের কাছে ফিরে আসতে হয়েছে, থাকতে হচ্ছে তাদের বাড়ির বেসমেন্টে। ঠিক এই রকম একটা হতাশাজনক সময় সেই ঘটনাটা ঘটে, যা তার জীবনটাকেই বদলে দেয়। সেখানে তার বাবার এক খুব ধনী বন্ধুর সাথে দেখা হয়, আর তিনি একারকে একটা খুব সহজ কিন্তু ভীষণ গভীর কথা বলেন। কথাটা ছিল, হার্ভ, যদি তুমি জীবনে ততটা সফল না হও যতটা হতে চাও, তার মানে একটাই, এমন কিছু আছে যা তুমি জানো না। ব্যাস, এই একটা কথাই একারের চিন্তার মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন সমস্যাটা চেষ্টায় ছিল না, সমস্যাটা ছিল তার জানার মধ্যে। ওই দিনের আলোচনাটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। সেই ধনী বন্ধুর পরামর্শটা এতটাই পাওয়ারফুল ছিল যে এটা একারের ভাবনার জগৎটাকেই পুরো নাড়িয়ে দেয়। চলুন শোনা যাক কী ছিল সেই পরামর্শ। বন্ধুর প্রশ্নটা ছিল, আচ্ছা, এটা কি জানা আছে যে বেশিরভাগ ধনী মানুষ কিন্তু প্রায় একই রকমভাবে চিন্তা করে? ভাবুন তো একবার। মানে ধনী হওয়াটা কোনো কাকতালীয় ব্যাপার না, বরং এটা একটা নির্দিষ্ট মাইন্ডসেটের ফল। সফল মানুষদের ভাবনার মধ্যে একটা মিল আছে। এরপর তিনি যে প্রশ্নটা করলেন সেটাই ছিল আসল। তিনি বললেন, আচ্ছা, যদি ধনী মানুষদের মতো করে ভাবা যায় আর তাদের মতনই কাজ করা যায়, তাহলে কি ধনী হওয়া সম্ভব বলে মনে হয়? এই প্রশ্নটাই একারকে একদম ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। চিন্তা আর কাজের ধরনই যদি ফলাফল ঠিক করে, তাহলে তো সফলদের নকল করলেই সফল হওয়া সম্ভব। উত্তরটা তো তাহলে খুবই সোজা। নতুন করে কিছু আবিষ্কার করার দরকারই নেই। সাফল্যের সবচেয়ে সহজ রাস্তা হল যারা ইতিমধ্যে সফল তাদের চিন্তা ভাবনাকে শুধু কপি করা। ব্যাস, একার এই সহজ আইডিয়াটাকেই তার জীবনের মূল মন্ত্র বানিয়ে নিলেন। তাহলে ফেরা যাক সেই ফিনান্সিয়াল ব্লুপ্রিন্টের ধারণায়। চলুন এবার একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ব্যাপারটা ঠিক কী। বইটাতে কয়েকটা দারুণ উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো হয়েছে। এগুলো শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমাদের আর্থিক জীবনটা আসলে দুটো খেলার যোগফল। একটা হলো বাইরের খেলা, মানে ব্যবসায়িক জ্ঞান, টাকা ম্যানেজ করার কৌশল, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, এগুলো হলো সব যন্ত্রপাতি বা টুলস। আর আরেকটা হলো ভেতরের খেলা, মানে আমাদের চিন্তাভাবনা, আমাদের বিশ্বাস, আমাদের চরিত্র। আর এটাই হলো আসল টুলবক্স। এখন ভাবুন, কারো কাছে পৃথিবীর সব সেরা যন্ত্রপাতি আছে, কিন্তু সেগুলো রাখার টুলবক্সটাই যদি ভাঙা হয়, তাহলে কি কোনো লাভ হবে? বইটাতে আরেকটা চমৎকার উপমা আছে। আমাদের জীবনটাকে একটা গাছের মতো ভাবা যেতে পারে। আমাদের আর্থিক ফলাফল, মানে আমাদের টাকা পয়সা, সাফল্য, এগুলো হলো গাছের ফল, যেটা বাইরের সবাই দেখতে পায়।
কিন্তু এই ফলগুলো আসে কোত্থেকে? আসে গাছের অদৃশ্য শিকড় থেকে। আর এই শিকড়টাই হলো আমাদের ভেতরের চিন্তা আর বিশ্বাস। একার বলছেন, যদি ফল বদলাতে হয় তাহলে সবার আগে শিকড় বদলাতে হবে। যদি দৃশ্যমান জিনিস বদলাতে হয় তাহলে আগে অদৃশ্য জিনিসটা বদলাতে হবে। কথাটা কিন্তু 100% সত্যি। আমরা সারাক্ষণ বাইরের ফলটা নিয়ে টানাটানি করি, কিন্তু আসল কাজটা যে করতে হবে শিকড়ে, মানে আমাদের মানসিকতায়, সেটাই ভুলে যাই। আরেকটা দারুণ কনসেপ্ট হলো ফিনান্সিয়াল থার্মোস্ট্যাটের, মানে আমাদের প্রত্যেকের মনের ভেতরে টাকার একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করা আছে। বেশিরভাগ মানুষের থার্মোস্ট্যাট হয়তো কয়েক হাজার বা লাখে সেট করা। এ কারণেই দেখবেন কেউ লটারিতে কোটি টাকা পেলেও কয়েক বছরের মধ্যে আবার আগের জায়গায় ফিরে আসে, কারণ তার ভেতরে থার্মোস্ট্যাট তাকে টেনে নামিয়ে আনে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের মতো বিলিয়নিয়ারদের থার্মোস্ট্যাট সেট করা থাকে বিলিয়নে, তাই তিনি দেউলিয়া হয়ে যাওয়ার গেলেও ঠিক আবার সেই বিলিয়নের ঘরে ফিরে যাবেন। ব্যাপারটা অনেকটা কম্পিউটারের প্রিন্ট আউটের মতো। ধরুন একটা ডকুমেন্টে কিছু ভুল টাইপ করা হয়েছে, এখন সেই ভুলটা প্রিন্ট হলে বেরিয়ে আসলো। কাগজের উপর থেকে ভুলটা মোছার চেষ্টা করা হবে কি? না তো, কারণ তাতে পরের প্রিন্টেও একই ভুল আসবে। আসল পরিবর্তনটা করতে হবে মূল প্রোগ্রামে, তাই না? আমাদের আর্থিক জীবনটাও ঠিক তাই। এটা আমাদের ভেতরের মানসিক প্রোগ্রামের একটা প্রিন্ট আউট। কাগজ ঘষে লাভ নেই, প্রোগ্রামটাকে বদলাতে হবে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ভেতরের প্রোগ্রাম বা ব্লুপ্রিন্টটাকে বদলাবো কি করে? এরও একটা উপায় আছে। বইটাতে অ্যাফার্মেশনের থেকেও অনেক বেশি শক্তিশালী একটা পদ্ধতির কথা বলা হয়েছে। চলুন সেটাই এখন জেনে নেওয়া যাক। এই অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বলার চলটা বেশ জনপ্রিয়। যেমন আয়নার সামনে দাঁড়িয়ে বারবার বলা, আমি একজন মিলিয়নিয়ার। কিন্তু এখানে একটা সমস্যা আছে। যখন পকেটে হয়তো 100 টাকাও নেই আর মনকে বলা হচ্ছে আমি মিলিয়নিয়ার, তখন মাথার ভেতরে ছোট্ট কণ্ঠটা বলে ওঠে, কিসব বাজে কথা। মানে মন এটাকে বিশ্বাসই করতে চায় না, ফলে এটা কাজও করে না। একার বলছেন অ্যাফার্মেশনের চেয়ে অনেক বেশি কার্যকরী হলো ডিক্লারেশন বা ঘোষণা। এখানে কোনো মিথ্যে ভান করার ব্যাপার নেই। এখানে যা বলা হচ্ছে তা হলো একটা নির্দিষ্ট পথে চলার জন্য নিজের ইচ্ছাকে বা উদ্দেশ্যকে জোরের সাথে ঘোষণা করা। যেমন আমি একজন মিলিয়নেয়ার না বলে যদি বলা হয় আমি মিলিয়নেয়ার হওয়ার জন্য যা যা করা দরকার তার সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাহলে ব্যাপারটা একদম অন্যরকম দাঁড়ায়। এটা শুধু একটা আশা নয়, এটা একটা শক্ত প্রতিজ্ঞা। আর আমাদের মন এই ধরনের ঘোষণাকে অনেক সহজে গ্রহণ করে। কিন্তু নতুন কোনো কিছু গ্রহণ করতে গেলে পুরনোকে তো ছাড়তেই হয়, তাই না? আর এই কাজটা কিন্তু মোটেও সহজ নয়। বইয়ের শেষে একটা দারুণ গল্পের মাধ্যমে এই কঠিন চ্যালেঞ্জটাকেই তুলে ধরা হয়েছে। গল্পটা এরকম, এক লোক পাহাড় থেকে পড়ে গিয়ে কোনো মতে একটা কিনার ধরে ঝুলছে। সে তো জানে তাকে বাঁচতে হবে, তাই সে চিৎকার করে বলছে, ওপরে কি কেউ আছেন? আমাকে বাঁচান। তখন ওপর থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসে, আমি ঈশ্বর, আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি শুধু বিশ্বাস করে হাতটা ছেড়ে দাও। ভাবুন তো, সাহায্য এসেছে, কিন্তু শর্ত একটাই, পুরনো যা কিছু আঁকড়ে ধরে আছে সেটাকে ছেড়ে দিতে হবে, বিশ্বাস করে একটা লাফ দিতে হবে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপর লোকটা আবার চিৎকার করে ওঠে, আচ্ছা, ওপরে কি অন্য কেউ আছেন যিনি সাহায্য করতে পারেন? আর এখানেই গল্পের শেষ। লোকটা বাঁচতে চায়, কিন্তু তার চেনা পরিচিত যে অবলম্বনটা সেটা ছাড়তে ভয় পাচ্ছে। সে এমন একটা সমাধান খুঁজছে যেখানে কোনো ঝুঁকি নেই, যেখানে নিজের আরামের জায়গাটা ছাড়তে হবে না। এই গল্পটা কিন্তু আমাদের সবার জন্যই একটা আয়নার মতো। প্রশ্নটা হলো, আমরাও কি সাফল্যের জন্য আমাদের পুরনো আরামদায়ক বিশ্বাসগুলোকে আঁকড়ে ধরে ঝুলে আছি, নাকি বিশ্বাস করে সেই লাফটা দেওয়ার জন্য প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।